আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। করোনার এই ঢেউ, তৃতীয় ঢেউ চলছে আমাদের দেশে, এবং তোমরা প্রতিদিনই দেখছো মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, সেভাবে সেই জন্য আমরা খুবই শঙ্কিত যে সামনে ভবিষ্যতে আমাদের কী অবস্থা হয় আমরা জানি না। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে আমরা এই মহামারীর সময়টুকু কাটিয়ে উঠতে পারি এবং আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। তো আজকে কথা না বাড়িয়ে আমি তোমাদের ক্লাস শুরু করব। আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের সিলেবাসের 205, এই 205 বিজনেস ট্যাক্সেশন, এটার আজকে আমার এটার হচ্ছে আমরা পার্ট সিতে আছি। পার্ট সি এর হচ্ছে আদার ট্যাক্সেস, আদার ইনকাম ট্যাক্সেস যেটা, সেখানে আছি। তার মধ্যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে আজকে পড়াচ্ছিলাম। ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে গত ক্লাস আমরা আলোচনা করেছি, আজকে আমার সেকেন্ড লেকচার। তো তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের আমরা কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আরও কিছু থিওরিটিক্যাল আলোচনা করার কথা ছিল। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে থিওরিটিক্যাল ক্লাস নিতে পারছি না। আজকে আমরা তোমাদের অঙ্ক করাবো, আমি আজকে তোমাদেরকে অঙ্ক করাবো, আমি বোর্ড ব্যবহার করে আজকে তোমাদের অঙ্ক করাবো। তো চলো শুরু করি আমাদের ক্লাস। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ প্রবলেম 1। প্রবলেম 1-এ এখানে বলা হয়েছে মিস্টার এক্স পারচেজ গুডস ওর্থ টাকা 40 lakh from the manufacturer and adds the value of টাকা 10 lakh. Calculate the total sales price of the product if VAT levied 15%. আমি আশা করব যেহেতু আমার বোর্ড এটা, তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেবে, যেখানে আমি যখন অঙ্ক করাবো তখন যাতে এই জিনিসটা তোমরা তোমাদের থাকে, কাছে থাকে। তো তারপরে দেখো এখানে যে জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে, আমি সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে কি বলেছে, মিস্টার এক্স পারচেজ গুডস ওর্থ টাকা পারচেজ করেছে, মিস্টার এক্স গুডস পারচেজ করেছে, আর দেখো এটার মূল্য হচ্ছে 40 লাখ টাকা ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার। একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে সে 40 লক্ষ টাকা দিয়ে কি করেছে, একটা গুডস পারচেজ করেছে, অ্যান্ড অ্যাডস ভ্যালু, এবং এখানে ভ্যালু অ্যাড করেছে কত, 10 লাখ টাকার ভ্যালু অ্যাড করেছে, ঠিক আছে? 10 লাখ টাকা সে এটার ভিতরে ভ্যালু অ্যাড করেছে। এরপরে বলেছে ক্যালকুলেট দ্য টোটাল সেলস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইফ ভ্যাট লেভিড ইজ 15%। আমাকে চেয়েছে কি, ক্যালকুলেট দ্য টোটাল সেলস প্রাইস অফ দ্য প্রোডাক্ট, সেলস প্রাইস চেয়েছে, ঠিক আছে? তার মানে পারচেজ করেছে কত দিয়ে, পারচেজ করেছে হচ্ছে 40 লাখ টাকা দিয়ে। এই 40 লাখ টাকার প্রোডাক্টের ভিতরে ভ্যালু অ্যাড করা হয়েছে আরো 10 লাখ টাকা, ঠিক আছে? তাহলে এই 10 লাখ টাকার ভ্যালু অ্যাড করার পরে আমরা জানি যে ভ্যাট মিনস হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। দ্যাট মিনস যতটুকু আমি ভ্যালু অ্যাড করবো সেই উপর আমাকে ট্যাক্সটা দিতে হবে। তাহলে এখানে আমার কি হচ্ছে, 40 লাখ, তার মধ্যে অ্যাড হচ্ছে 10 লাখ টাকার, আর কি বলে, ভ্যালু অ্যাড করা হয়েছে। এই 10 লাখ টাকার উপর আমরা ভ্যাটটা ক্যালকুলেট করবো। এরপরে আমাকে কি প্রশ্ন করেছে, টোটাল সেলস প্রাইস অফ দ্য প্রোডাক্ট। এখন টোটাল সেলস প্রাইসটা কত? তাহলে এখানে কিন্তু আমার প্রফিটের কোনো কিছু পোর্শন দেওয়া, যদি প্রফিট পোর্শন দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, পারচেজের সাথে অ্যাড ভ্যালু যোগ করে যোগ ভ্যাট যোগ করতাম, তারপর প্রফিট যোগ করতাম। যেহেতু আমাদের এখানে প্রফিটের কোনো কথা বলা নেই, সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এটার ভিতরে অ্যাড ভ্যালুর মধ্যে প্রফিট অ্যাড করাই আছে। তো এইটার উপরে আমরা ভ্যাট ক্যালকুলেট করে নিয়ে তারপর হচ্ছে আমরা টোটাল সেলস বের করবো। আমরা যাবো অঙ্কে যাবো, জাস্ট তার আগে তোমাদের একটু বুঝিয়ে নিচ্ছি আমি। এরপরে দেখো প্রবলেম 2-তে কি বলা আছে, এবিসি কোম্পানি পারচেজ ক্লথ ফাইবার অ্যাট দ্য রেট টাকা 80 পার কেজি। এখানে দেখো এবিসি কোম্পানি কি করেছে, পারচেজ করেছে, কি পারচেজ করেছে, ক্লথ ফাইবার। ক্লথ ফাইবার পারচেজ করেছে কত টাকা দিয়ে, 80 টাকা পার কেজি, পার কেজি। তার মানে প্রত্যেক কেজির সে কিনেছে হচ্ছে, ক্লথ ফাইবার কিনেছে 80 টাকা করে। অ্যান্ড 1 kg of fiber produces 2 meter of cloth। এবং 1 কেজি ফাইবার দিয়ে কি হয়, 2 মিটার কাপড় তৈরি করা যায়। এটা হচ্ছে আমাদের আরেকটা ইনফরমেশন যে 1 কেজি ফাইবার দিয়ে 2 মিটার কাপড় তৈরি করা যায়। কোম্পানি again sold this cloth in the market at the rate টাকা 100।
পার মিটার। তার মানে কোম্পানি এই ক্লথটা বাজারে বিক্রি করে কত দিয়ে? পার মিটার 100 টাকা করে বিক্রি করে, ঠিক আছে? 100 টাকা করে বিক্রি করে। VAT levied on the cloth is 15%। হ্যাঁ, 100 টাকা করে কিন্তু সে বিক্রি করে মার্কেটে। এই যে দেখো 100 টাকা, আমি এখানে দাম দিচ্ছি 100 টাকা পার মিটার। VAT levied on the cloth is 15%। Calculate the total VAT collected by the government in this whole transaction, ঠিক আছে? Calculate the total VAT collected by the government in this whole transaction। পুরো ট্রানজ্যাকশনে আমাদের কি করতে হবে? ভ্যাট ক্যালকুলেট করতে হবে। এখন দেখো যে ইনফরমেশনগুলো দেয়া আছে প্রবলেম 2 তে, আমরা সামারাইজ করি। এখানে কি বলছে যে কটন ফ্যাব্রিক এবিসি কোম্পানি পারচেজ করে 80 টাকা করে, 1 কেজি 80 টাকা করে কিনে সেই কটন ফ্যাব্রিক। সেই কটন ফ্যাব্রিক দিয়ে কি হয়? 2 মিটার, 1 কেজি কটন ফ্যাব্রিক দিয়ে 2 মিটার কাপড় তৈরি হয়। তাহলে এই 2 মিটার কাপড় সে বিক্রি করে, পার মিটার বলছে, হ্যাঁ 1 মিটার কাপড়, 1 মিটার কাপড় বিক্রি করে 100 টাকা দরে। এই যে 1 মিটার কাপড় বিক্রি করে 100 টাকা দরে। হ্যাঁ, তাহলে 2 মিটার, কারণ 1 কেজি দিয়ে 2 মিটার কাপড় হয়, তাহলে 1 মিটার কাপড় যদি 100 টাকা দরে বিক্রি করে, তাহলে 2 মিটার কাপড়ের দাম কত? তাহলে 2 মিটার কাপড়ের দাম 200 টাকা। তাহলে 1 কেজি কটন ফ্যাব্রিক থেকে ফ্যাব্রিক যেটা মূল্য ছিল, যেটা ক্রয় মূল্য ছিল 80 টাকা, এখন ওই 1 কেজি কটন ফ্যাব্রিক সে প্রসেস করে দেয়, দ্যাট মিনস ভ্যালু অ্যাড করে নিয়ে সে সেটা বিক্রি করছে 200 টাকায়, ঠিক আছে? আবার এবং তোমাকে বলেছে যে এখানে হচ্ছে 15% তোমাকে ট্যাক্স ইম্পোজ করতে হবে, বা লেভি যেখানে চার্জ করা হয়েছে। তোমাকে যেটা রিকোয়ারমেন্টে চাইছে, ক্যালকুলেট দ্য টোটাল ভ্যাট কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস হোল ট্রানজ্যাকশন। এই পুরা ট্রানজ্যাকশনে গভর্নমেন্টের ভ্যাট কতটুকু কালেক্ট হলো, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা এখন অঙ্কগুলো দেখে নেই। আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে এখন প্রবলেম 1টা আমরা করব। সলিউশন অফ প্রবলেম 1। প্রবলেম 1 এর সলিউশন দেখো। প্রথমে আমার ছিল মিস্টার এক্স পারচেজ গুডস ওর টাকা 40 লাখ, তার মানে হচ্ছে পারচেজ, আমি যদি লিখি purchase price of goods, purchase price of goods or টাকা কত? 40 লাখ, 40 লাখ। এরপরে দেখো অ্যাড ভ্যালু, ঠিক আছে? অ্যাড ভ্যালু প্লাস করছি আমি অ্যাড ভ্যালু করলো কত টাকা? অ্যাড ভ্যালু করছে টাকা 10 লক্ষ। তোমরা অঙ্কটা সামনে নিয়ে নাও। 10 লাখ টাকা হচ্ছে অ্যাড ভ্যালু করেছে, ঠিক আছে? এরপরে আসছে ভ্যাট যোগ ভ্যাট ইম্পোজ বা ভ্যাট দিলেও হয়। ভ্যাট এট দ্য রেট কত? 15%। এখানে দেখো এই যে ভ্যালু অ্যাডটা হলো না, এই যে ভ্যালু অ্যাডটা হলো, এই ভ্যালু অ্যাডের উপরে কিন্তু আমি কি করব? ভ্যাটটা ধরবো, কারণ আমরা জানি ভ্যাটের ইলাবোরেশন থেকে আমরা জানি ভ্যালু অ্যাডের ট্যাক্স, এখন যতটুকু আমি ভ্যালু অ্যাড করব সেটার উপরে আমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে ভ্যাট হচ্ছে এট দ্য রেট 15%, দ্যাট মিনস 10 লক্ষ টাকার 15%। 10 লক্ষ টাকার 15% কত হয়? 15% দুটো শূন্য চলে গেলে হচ্ছে 150, তিনটা শূন্য, 1 2 3, তিনটা শূন্য, দ্যাট মিনস 1,50,000। তাহলে আমার টোটাল কত আসলো দেখো? 40 আর 10 50,000, 50 51,000, 51 লাখ 50,000। 40 আর 10 50 আর 1 51 লাখ 50,000 হচ্ছে আমার, এটা কি সেলস প্রাইস। আমার প্রশ্ন ছিল
ক্যালকুলেট টোটাল সেলস প্রাইস অফ দ্য প্রোডাক্ট। তার মানে আমি লিখব সেলস প্রাইস, সেলস প্রাইস, সেলস প্রাইস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। খেয়াল করো, পারচেজ প্রাইস ছিল আমার 40 লক্ষ। আমার এই যে গুডসটা কেনা হয়েছে সেটা ভ্যালু অ্যাড করেছে বা সেটা প্রসেস করে নিয়ে সেটাকে বিক্রয় উপযোগী করার জন্য যে খরচটা হয়েছে সেটা হচ্ছে 10 লক্ষ। এখন তো আমরা জানি যে ভ্যাটটা ইম্পোজ করা হয় ভ্যালু যতটুকু অ্যাড করা হয় সেটার উপরে। তাহলে ভ্যালু অ্যাড করা হয়েছে এখানে 15%, তাহলে সেই ক্ষেত্রে আমরা 15% যদি ধরি তাহলে 1,50,000 টাকা। তাহলে সেলস প্রাইস আমার এখানে দাঁড়াচ্ছে 51,50,000, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি টোটাল সেলস প্রাইস, অতএব টোটাল সেলস প্রাইস অফ দ্য প্রোডাক্ট, অতএব টোটাল সেলস প্রাইস of the product, total sales price of the product is টাকা 51,50,000, ওকে, 51,50,000। এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব 2 নাম্বারে, ঠিক আছে। এটা ছিল আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব 2 নাম্বারে। 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে আমাদেরকে যেটা বলেছে, সলিউশন অফ প্রবলেম 2। আমরা এটা মুছে দিই। সলিউশন অফ প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2 এর সলিউশন এখন আমরা করব। কি সলিউশন করব? দেখো, প্রবলেম 2 তে যেটা ছিল, এবিসি কোম্পানি পারচেজ কটন ফাইবার এট দ্য রেট টাকা 80। তার মানে কটন ফাইবার এবিসি কোম্পানি কিনে হচ্ছে 80 টাকা দিয়ে পার কেজি, ঠিক আছে। এই জিনিসটা আমরা লিখি, পারচেজ কটন ফাইবার, পারচেজ কটন ফাইবার, পারচেজ কটন ফাইবার, পারচেজ 1 এভাবে লিখি, পারচেজ 1 কেজি কটন ফাইবার, পারচেজ 1 কেজি কটন ফাইবার, purchase 1 kg cotton fiber is টাকা 80। তার মানে 1 কেজি কটন ফাইবারের দাম হচ্ছে 80 টাকা। আর 1 কেজি কটন ফাইবার দিয়ে প্রডিউস হয় 2 মিটার কাপড়, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখি 1 কেজি কটন ফাইবার produces 2 মিটার ক্লথ, ঠিক আছে। 1 কেজি কটন ফাইবার প্রডিউসেস 2 মিটার ক্লথ। তার মানে 1 কেজি কটন ফাইবার দিয়ে 2 মিটার ক্লথ তৈরি হয়। তাইলে সেলস প্রাইস অফ at the rate টাকায় কোম্পানি again sold this cloth of this market at the rate 10% per meter। হ্যাঁ, তাহলে হচ্ছে সেলস প্রাইস, এরপরে লিখি সেলস প্রাইস পার কি ছিল, সেলস প্রাইস পার মিটার, সেলস প্রাইস অফ 1 মিটার, সরি পার মিটার দোকান, সেলস প্রাইস অফ 1 মিটার ক্লথ is টাকা 100। তার মানে খেয়াল করো, 1 কেজি কটন ফাইবারের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। 1 কেজি কটন ফাইবার উৎপাদন করে 2 মিটার ক্লথ। 1 মিটার ক্লথের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এখানে 2 মিটার, 1 কেজি উৎপাদন করতেছে কত, 2 মিটার। তাহলে অতএব সেলস প্রাইস অফ
2 মিটার ক্লথ 30 টাকা, কত 100 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 200। তাহলে আমরা এটা বলতে পারি না যে 1 কেজি কটন ফাইবার থেকে যে ক্লথ প্রডিউস হয় সেটার বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে বলতে পারি তো যে ঠিক আছে, এভাবে বলতে পারি যে 1 কেজি কটন ফাইবার থেকে যে ক্লথ প্রডিউস হয় সেটার বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। সেলস প্রাইস অফ 1 মিটার ক্লথ ইজ 2 মিটার ক্লথ ইজ টাকা 200 টাকা। অতএব 1 কেজি কটন ফাইবার 1 কেজি কটন ফাইবার প্রডিউসেস, হ্যাঁ এটা আমি এখানে লিখে রাখলাম যে 1 কেজি কটন ফাইবার প্রডিউসেস। তার মানে কি যে 1 কেজি কটন ফাইবার কিন্তু 2 মিটার কাপড় তৈরি করতেছে। তার মানে আমরা বলতে পারি যে এটার কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা, সেলস প্রাইস হচ্ছে 200 টাকা। ঠিক আছে, 200 টাকা, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখন দেখো আমরা আগের অঙ্কে কিন্তু কি করেছিলাম, তোমার আমরা দেখেছিলাম যে অ্যাডিশনাল ভ্যালু, যতটুকু ভ্যালু অ্যাড করা হয় সেটার উপরে কিন্তু আমাদের কি করা হয়, সেটার উপরে আমাদের ভ্যাট চার্জ করা হয়। তাহলে ভ্যালু অ্যাডেড, আমি যদি লিখি ভ্যালু অ্যাডেড, কতটুকু ভ্যালু অ্যাড করা হলো, হ্যাঁ ভ্যালু অ্যাডেড, কতটুকু ভ্যালু অ্যাড করা হলো 200 মাইনাস 80, দ্যাট মিনস 120 টাকা, 120 টাকার ভ্যালু অ্যাড করা হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে 120 টাকা ইজ ইকুয়াল টু ভ্যালু অ্যাড প্লাস ভ্যাট, দুইটা মিলাই হচ্ছে আমার 120 টাকা, মানে 120 টাকা হচ্ছে দুইটা মিলাই। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি অতএব ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যাট ইজ ইকুয়াল টু 1 টাকা, বা এইভাবে লিখি, যদি আমি এভাবে লিখি অতএব 120, না দরকার নাই, অতএব ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যাট ইজ ইকুয়াল টু টাকা 120 বলতে পারি, অবশ্যই বলতে পারি। কারণ কি আমার এই 120 টাকার মধ্যে কিন্তু আমার ভ্যাটটাও আছে, কিন্তু আমরা আগে দেখেছি যে ভ্যালু অ্যাড করার পরে ভ্যাট অ্যাড করে নিয়ে সেলস প্রাইস বের করে, কিন্তু আমার এখানে অলরেডি সেলস প্রাইস 200 দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে দুইটার ডিফারেন্স যেটা 120 টাকা পেলাম, সেই 120 টাকার মধ্যে আমার ভ্যাটও আছে, আবার ভ্যালু যতটুকু অ্যাড করা হয়েছে সেটাও আছে। তাহলে আমরা যদি এই যে এরকম ধরি, ভ্যালু অ্যাডকে যদি এক্স ধরি, এক্স প্লাস ভ্যাট কত আমি জানি 15, 0.15x, কারণ আমার কিন্তু প্রশ্ন বলা আছে 15% ভ্যাট। ঠিক আছে, 0.15x লিখতে পারি কিনা বলো, 15x ইজ ইকুয়াল টু 120। আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখি অ্যাসিউম ভ্যালু অ্যাডেড ইজ ইকুয়াল টু x। তার মানে আমি এখানে অ্যাসিউম করে নিচ্ছি আমার ভ্যালু অ্যাডেডটাকে আমি x ধরলাম, তাইলে এই ভ্যালু অ্যাডেড এর উপরে 15% ভ্যাট হবে, তার 15% মানে 0.15 ইনটু x। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার, আমি যদি আমাদের সমীকরণ ইসে করি তাহলে 2x, না 2x না সরি, x এটা হচ্ছে 1 পয়েন্ট, তাহলে 1.15x ইজ ইকুয়াল টু 120। অতএব বা x ইজ ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 1.1 ইজ ইকুয়াল টু, আমি ক্যালকুলেটরটা আনি নাই, নিশ্চয়ই তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা আনলে আমি বলতে পারতাম। ঠিক আছে, 1.15, তাহলে এখানে আসতে হচ্ছে, তোমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিবে, এখানে আসে হচ্ছে 104.35 x ইজ ইকুয়াল টু এত। ঠিক আছে, এখন তোমাকে কি চেয়েছিল, ক্যালকুলেট দ্য টোটাল ভ্যাট কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, টোটাল ভ্যাট কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট,
গভর্নমেন্ট কতটুকু ভ্যাট এটা এখানে কালেক্ট করবে, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভ্যালু অ্যাডেড। এটা যদি ভ্যালু অ্যাডেড হয় এটার উপরে 15% আমি ধরবো, ঠিক আছে? এটা যদি ভ্যালু অ্যাডেড হয়, এক্স ধরেছিলাম এবং ভ্যালু অ্যাডেডের উপরে 15%, 15% মানে কি 100 ডিভাইডেড বাই 115, তাই না? কারণ যেহেতু এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ভ্যাট ইনক্লুড করা আছে, তাহলে 104কে আমরা কি করব, ভ্যালু অ্যাডেড অ্যামাউন্ট এখানে আমরা যদি এইভাবে লিখি, দেখো এখানে যদি আমরা এইভাবে লিখি ভ্যাট, তাহলে আমাদের ভ্যালু অ্যাডেড অ্যামাউন্ট হচ্ছে 104, তাহলে ভ্যাট ইজ ইকুয়াল টু, আমরা জানি ভ্যাট ইজ ইকুয়াল টু 104.35 ইন্টু 15 ডিভাইডেড বাই 115। ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর আলাদা ছিল, ক্যালকুলেটর ইউজ করলে তোমরা পাবে 13.61 ইজ ইকুয়াল টু 13.61, এটাই হচ্ছে আমার ভ্যাট। তোমাকে বলেছে ক্যালকুলেট দ্য টোটাল ভ্যাট কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস হোল ট্রানজাকশন। এই হোল ট্রানজাকশন থেকে গভর্নমেন্ট কতটুকু ট্যাক্স পাবে, এটা পাবে 13.61। আমি তোমাদের আবার ক্লিয়ার করছি, এই অঙ্কটা একটুই আছে। প্রথমে দেখো এই জিনিসটা হয়েছে, পারচেজ করা হয়েছে কটন ফ্যাব্রিক, যেটার পারচেজ মূল্য হচ্ছে 80 টাকা। এরপরে সেটাকে প্রসেসিং করে নিয়ে সেটা কি করা হয়েছে, যে ওই 1 কেজি কটন ফাইবার থেকে 2 মিটার কাপড় তৈরি হয়েছে। ওই 2 মিটার কাপড় তৈরি হয়েছে, তো তা ওইটার মধ্যে 1 মিটার কাপড়ের সেলস প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে 2 মিটার কাপড়ের সেলস প্রাইস হচ্ছে 200 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 1 কেজি কটন ফাইবার থেকে যে কাপড় আমরা বিক্রি করি সেটার মূল্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে? তাহলে 200 টাকা আমরা কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভ্যাটের মধ্যে ভ্যালু অ্যাড, যতটুকু আমরা ভ্যালু অ্যাড করলাম সেটার উপর আমরা ভ্যাট ধরবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, ভ্যালু অ্যাডেড মিনস হচ্ছে আমরা 200 থেকে 80 বাদ দিলাম, 80 হচ্ছে আমাদের কস্ট প্রাইস আর 200 হচ্ছে আমার সেলস প্রাইস, তাহলে 120 টাকা এখানে বলা হচ্ছে যে আমরা ভ্যালু অ্যাড করেছি। কিন্তু তোমরা নিশ্চয়ই আগের অঙ্কে দেখেছো যে ভ্যালু অ্যাডটা কিভাবে হয়, ভ্যালু অ্যাডের উপরে কিন্তু ভ্যাটটা ধরা হয়। তাহলে এই 120 মানে হচ্ছে, যেহেতু আমাদের সেলস প্রাইস এখানে দেওয়া আছে, আগের অঙ্কে আমাদের সেলস প্রাইস বের করতে হয়েছে, যেহেতু এখানে আমাদের সেলস প্রাইস দেওয়া আছে 200 টাকা, তাহলে আমরা বুঝতেই পারছি যে 120 টাকার মধ্যে ভ্যালু অ্যাড প্লাস ভ্যাট দুটো আছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পল ঐকিক নিয়মের মাধ্যমে, ঐকিক নিয়ম না, আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে করি, তাহলে আমরা দেখি যে আমরা অ্যাসিউম করেছিলাম যে আমাদের ভ্যালু অ্যাডেড হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স এর মান এখানে পেয়ে গেলাম 104.35। এই 104.35 হচ্ছে আমার ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডেডের ভিতরে ভ্যাটটা ইনক্লুড আছে আমার। তাহলে ভ্যাট যদি ইনক্লুড থাকে তাহলে আমরা কিন্তু আগেই, তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তখন থেকেই কিন্তু তোমরা জানো যে ভ্যাট যদি অন্তর্নিহিত থাকে, দ্যাট মিনস ভ্যাট যদি ইনক্লুসিভ থাকে, সেই ক্ষেত্রে 15 ডিভাইডেড বাই 115 এই ইয়েটা আসে, ভ্যাট ইনক্লুড করা থাকে। আর যদি ভ্যাট ইনক্লুড করা না থাকে তাহলে 15 ডিভাইডেড বাই 100। তাহলে যেহেতু এখানে ভ্যাট ইনক্লুড করা আছে, সুতরাং 15 ডিভাইডেড বাই 115 দিয়ে আমরা পাইলাম 13.61। এটাই হচ্ছে আমার ভ্যাট, আমাকে ভ্যাট ক্যালকুলেট করতে বলেছে। আমি আশা করছি এই দুটো অঙ্ক সম্বন্ধে, মানে দুটো অঙ্ক থেকে তোমাদের কোনো সমস্যা নাই, কারণ আমি সেকেন্ড টাইম আবার তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা চলে আসবো থার্ড অঙ্কে, ঠিক আছে? থার্ড অঙ্কে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখবে। এখন আমরা প্রবলেম 3টা দেখব, যে মিস্টার এক্স ইজ অ্যান ইম্পোর্টার, কম্পিউট দ্য ইনভয়েস ভ্যালু টু বি চার্জড অ্যান অ্যামাউন্ট অফ tax payable under VAT. He purchases goods for taka 2,30,000 and after adding expense of taka 20,000 and profit of taka 25,000 and sold out the same. The rate of VAT on purchase and sales is 15%. এখানে দেখো যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কি চেয়েছে, কম্পিউট দ্য ইনভয়েস ভ্যালু। দ্যাট মিনস ইনভয়েস ভ্যালু মানে কি, যেই ভ্যালুটা দিয়ে বিক্রি হবে। ইনভয়েস ভ্যালু মানে সেলস ভ্যালু, মোট কথা, কারণ হচ্ছে সেলস ভ্যালুটাই কিন্তু ইনভয়েস ভ্যালু। ইনভয়েসের মধ্যে লেখা থাকে যে এত টাকা দিয়ে বিক্রি করা হলো।
সেখানে একটা ইনভয়েস নাম্বার থাকে। তাহলে মিস্টার এক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট, কম্পিউট দ্য ইনভয়েস ভ্যালু বা সেলস ভ্যালু টু বি চার্জ অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়াবল, অ্যান্ড কত ট্যাক্স পেয়াবল করতে হবে আন্ডার ভ্যাট, ভ্যাটের আন্ডারে। হি পারচেজেস গুডস ফর টাকা কত টাকা, 2,30,000 টাকা দিয়ে সে গুডস কি করেছে, পারচেজ করেছে। অ্যান্ড আফটার অ্যাডিং এক্সপেন্স, এবং এক্সপেন্স অ্যাড করেছে কত টাকা, অ্যাডিং এক্সপেন্স করেছে কত, 20,000 টাকা। অ্যান্ড প্রফিট টাকা 25, অ্যান্ড প্রফিট হচ্ছে এখানে 25,000 টাকা। অ্যান্ড সোল আউট দ্য সেম, এইগুলো সবগুলো যোগ করে যে প্রাইসটা হয় সেটাই সে বিক্রি করছে। দ্য রেট অফ ভ্যাট অন পারচেজ অ্যান্ড সেলস ইজ 15%, তার মানে পারচেজ এবং সেলসের উপর ভ্যাটটা হচ্ছে 15%, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা প্রবলেম 3 সলিউশনটা করব। আমাদের হচ্ছে ইম্পোর্টারের পারচেজ প্রাইস ছিল, আমরা এখানে লিখি পারচেজ প্রাইস হচ্ছে কত টাকা, পারচেজ প্রাইস হচ্ছে 2,30,000 টাকা, 2,30,000, ঠিক আছে, এটা হলো পারচেজ প্রাইস। এরপরে হচ্ছে আফটার অ্যাডিং এক্সপেন্স, হ্যাঁ, অ্যাডেড ভ্যালু বা অ্যাডিং প্রাইস একই কথা, অ্যাডেড ভ্যালু হচ্ছে কত টাকা, অ্যাডেড ভ্যালু হচ্ছে 20,000, অ্যাডেড ভ্যালু হচ্ছে 20,000। এরপরে দেখো অ্যাডেড ভ্যালুর পরে হলো প্রফিট বলা আছে, এখানে প্রফিট বলা আছে 25,000 টাকা, 25,000, ঠিক আছে, 25,000। টোটাল ইয়ে হলো 2, 30, 50, 60, 70, 75, 2,75,000, ঠিক আছে না, 50, 60, 70, সরি 30, 40, 50, 60, 70, হ্যাঁ ঠিক আছে, 2,75,000 বা 2,75,000। এখানে তুমি এটাকে ইনভয়েস প্রাইস বলতে পারো, ইনভয়েস প্রাইস অথবা সেলস প্রাইস, নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেলস প্রাইস। আগের অঙ্কে কিন্তু আমাদের প্রফিট দেয়া ছিল না, আমি এই অ্যাডিং ভ্যালুর উপরে ভ্যাট ধরেছিলাম, কিন্তু এখানে আমাকে বলা নাই, ঠিক আছে, আমাকে আলাদাভাবে এই সেলস প্রাইসের উপরে ভ্যাট দিতে হবে। যদি সেটা উৎপাদন, এটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ইম্পোর্টার জিনিস ইম্পোর্ট করে নিয়ে সেটা বিক্রি করছে, ঠিক আছে, শেষে অ্যাড ভ্যালু মানে সেখানে এখানে কিছু অ্যাড করেছে সেটা। আর এর আগেরটা ছিল ম্যানুফ্যাকচারার, তারা পণ্য উৎপাদন করছে, সেখান থেকে কিন্তু যার ডিফারেন্সটা তোমাদের একটু বুঝতে হবে। আর যাই হোক, ইনভয়েস প্রাইস আর সেলস প্রাইস, ইনভয়েস প্রাইস অথবা সেলস প্রাইস হচ্ছে 2,75,000। এখন আমাদের কাছে কি চেয়েছে, ইনভয়েস প্রাইস চেয়েছে ফার্স্ট স্টেপটা, তাহলে আমরা কখন নাই, এটা ফার্স্ট অংশটুকু আমরা পেয়ে গেলাম 2,75,000। সেকেন্ডে আমাদেরকে বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়াবল, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে লিখি ক্যালকুলেশন অফ ট্যাক্স পেয়াবল, মানে কতটুকু আমাদের ট্যাক্স দিতে হবে সেটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে, ক্যালকুলেশন অফ ট্যাক্স পেয়াবল। এখন দেখো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে সেলস প্রাইসের উপর ট্যাক্স, তাহলে লিখবো ট্যাক্স ভ্যাট অন সেলস প্রাইস, ভ্যাট অন সেলস প্রাইস মানে 2,75,000 ইন্টু 15%, ঠিক আছে। তাহলে এই সেলস প্রাইসে এটা হচ্ছে আমরা দিয়েছি, ঠিক আছে, 2,75,000 দেখো ইন্টু 0.15 যদি আমি দেই তাহলে আমার আসছে 41,000 টাকা, দেখো টাকা 41,250, ঠিক আছে, এত টাকা। তাহলে ভ্যাট অন সেলস প্রাইস, ভ্যাট অন মাইনাস করবো আমি ভ্যাট অন পারচেজ প্রাইস বা ইম্পোর্টেড প্রাইস যেটাই বলো, পারচেজ প্রাইস, ভ্যাট অন পারচেজ প্রাইস। তাহলে পারচেজ প্রাইস কোনটা, এটা, ঠিক আছে, ভ্যাট দিয়ে আমরা কিন্তু আগের অঙ্কটাও দেখেছিলাম যে ভ্যাট দিয়ে কিন্তু পারচেজ প্রাইস, হ্যাঁ, তার মানে হচ্ছে পারচেজ প্রাইসটা নির্ধারণ করা হয়, যে প্রাইসটা আছে তার সেটা প্রাইসের উপর ভ্যাট দিতে হয়, ভ্যাট দিয়ে যেই টোটাল টাকাটা আসে সেটাই হচ্ছে আমার পারচেজ প্রাইস। তাহলে পারচেজ প্রাইসের ভিতরে ভ্যাট ইনক্লুড আছে, ঠিক আছে, পারচেজ প্রাইস তাহলে 2,30,000, 2,30,000
ইনটু এখানে কি হবে 15 ডিভাইডেড বাই 115 আগের মতোই, যে আমরা বলেছিলাম যে যদি ভ্যাটটা ইনক্লুড করা থাকে তাহলে এটা, আর সেলস প্রাইসের মধ্যে এখানে দেখতেই পাচ্ছি আমরা সেলস প্রাইসের কোথাও ভ্যাটের কথা লেখা নাই, সুতরাং সেলস প্রাইস যত সেখান থেকে আমরা ভ্যাটটা 15%টা ক্যালকুলেট করলাম, আর পারচেজ প্রাইসের ভিতরে ভ্যাটটা ইনক্লুড আছে, সুতরাং এটাকে আমরা এইভাবে করব। তাহলে এইভাবে করে দেখো কত আসে, আমি ক্যালকুলেটরে দেখছি। এখানে হচ্ছে 2,30,000 ইন্টু 15 ডিভাইডেড বাই 115, তাহলে আসতেছে আমার 30,000, 30,000। তার মানে হচ্ছে এই জিনিসটা যে আমরা বিক্রি করেছি, এই বিক্রয় মূল্যের উপরে আমরা ভ্যাট অন্যের কাছ থেকে আদায় করেছি 41,250, আর আমরা যখন এই জিনিসটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি তখন তার উপর আমরা ভ্যাট দিয়েছি 30,000, এটা আমাদের পকেট থেকে চলে গিয়েছে 30,000। তাইলে দুইটার ডিফারেন্সটাই হচ্ছে ট্যাক্স পেয়াবল বা ভ্যাট পেয়াবল, যেটাই বলো 250। আমাদের প্রশ্নে যেভাবে দিবে আমরা ঠিক সেইভাবে অ্যান্সার করব, 11,250। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়াবল, অ্যামাউন্ট, অতএব অ্যামাউন্ট অফ tax or VAT payable, অ্যামাউন্ট অফ ট্যাক্স অর ভ্যাট পেয়াবল হচ্ছে 11,225 টাকা, 11,250। এইটা ছিল আমার থার্ড অঙ্ক। এরপরে আমরা ফোর্থ অঙ্কে যাব। ফোর্থ অঙ্কে আমরা তাহলে দেখি আমাদের ফোর্থ অঙ্কটা কি আছে। এখন দেখো আমরা কিন্তু 4 নাম্বার প্রবলেম নিয়ে তোমাদের কাছে এসেছি। 4 নাম্বার প্রবলেমে দেখো এটা হচ্ছে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ 2017 মডিফাইড এই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা, দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম XYZ লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2019। র মেটেরিয়াল ইনভেন্টরি এখানে 1/1/2019, দ্যাট মিনস পহেলা ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে র মেটেরিয়ালের 80,000, র মেটেরিয়াল ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 50,000, ওয়ার্কিং প্রসেস বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 160,000, ওয়ার্কিং প্রসেস ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 90,000, ফিনিশড গুডস ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 2,40,000 এবং ফিনিশড গুড ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 1,90,000। এরপরে দেখো পারচেজ অফ র মেটেরিয়াল টাকা 6,35,000, ডাইরেক্ট লেবার টাকা 1,20,000, ইনডাইরেক্ট লেবার টাকা 1 লাখ, ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা 5,30,000, সেলিং এক্সপেন্স টাকা 2 লাখ and administrative expense টাকা 2,60,000. The company sells its product by adding 25% profit on the cost. Prepare schedule of VAT and determine the amount of VAT if VAT rate is 15%. এখানে দেখো এই জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে এবং আমাদেরকে যেটা বের করতে হবে শিডিউল অফ ভ্যাট। দ্যাট মিনস আমরা যে ভ্যাট ক্যালকুলেট করব, ভ্যাটটা এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছে যে প্রফিট অ্যাডিং 25% প্রফিট, দ্যাট মিনস সেলস প্রাইসের উপরে আমি ভ্যাটটা ক্যালকুলেট করবো। আগে সেলস প্রাইসটা বের করতে হবে, তার উপরে আমাকে ভ্যাট ক্যালকুলেট করতে হবে এবং ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ ভ্যাট, তার মানে হচ্ছে ভ্যাট আমাকে কি পরিমাণ দিতে হবে সেটাও আমাকে নির্ধারণ করতে হবে। তো চলো আমরা সলিউশনটা করে ফেলি। তো এখন দেখো আমরা 4 নাম্বার প্রবলেমের সলিউশনটা করব। 4 নাম্বার যে একটু আগে প্রবলেমটা দেখালাম, এখানে আমরা প্রথমে কি বলছি, প্রিপেয়ার শিডিউল অফ ভ্যাট। হ্যাঁ ঠিক আছে, শিডিউল অফ ভ্যাট, শিডিউল অফ ভ্যাট, এটা প্রথমে শিডিউল অফ ভ্যাটটা আমরা দেখাবো। আমি একটু ছোট ছোট করে লিখতে হবে, আদারওয়াইজ অনেকগুলো আইটেম হবে না। ঠিক আছে, র ম্যাটেরিয়াল অ্যাট ফার্স্ট হচ্ছে আমার র ম্যাটেরিয়াল ইনভেন্টরি। হ্যাঁ, র ম্যাটেরিয়াল TRIL, র ম্যাটেরিয়াল, আমি ব্র্যাকেটে RN লিখলাম, তোমাদের কোশ্চেন যেভাবে আছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি।
র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল সেটাও লিখতে পারো। র ম্যাটেরিয়াল ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, বা তুমি ইয়েও দিতে পারো, ডেটও দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা তুমি ছক আকারে দিতে পারো, আমি এইভাবে লিখে দিলাম, এখানে পার্টিকুলার্স লিখবো, ওখানে টাকা লিখবা, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হলো 80, সরি র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি। এখন আমি কি করব, পারচেজ অফ র ম্যাটেরিয়াল, পারচেজ অফ র ম্যাটেরিয়াল, পারচেজ অফ র ম্যাটেরিয়াল কত টাকা? টাকা হচ্ছে 6,35,000, 6,35,000, ঠিক আছে? এরপরে দেখো ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল, ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল। তাহলে আমরা এই দুটো যোগ করে ফেলি, হ্যাঁ, 0 0 0 5 8 8 3 11 11 1 7, 7,15,000 ক্লোজিং ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল ক্লোজিং ইনভেন্টরি আমরা মাইনাস করব। তোমরা কিন্তু এই জিনিসগুলো তোমরা উচ্চ মাধ্যমিক সেকেন্ড পেপারে যখন পড়েছো তখন কিন্তু তোমরা এটা, তার মানে ইন্টারমিডিয়েট যখন পড়েছো, এইচএসসি যখন দিয়েছো তখন এই ফর্মেটটা কিন্তু অলরেডি তোমরা পড়েছো, ঠিক আছে? তাহলে ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল কোথায় আছে? আবার কস্ট অ্যাকাউন্টিং এ তোমার সেকেন্ড ইয়ার তো, থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এ পাবে এই জিনিসটা। আবার ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল ছিল হচ্ছে আমাদের 50,000 টাকা। 50,000 টাকা এখান থেকে আমরা মাইনাস করবো, এই দিন আমি মাইনাস চিহ্ন দিয়েছি, ঠিক আছে? 50,000 টাকা মাইনাস করলে আমাদের কত থাকবে? 5 5 11 6 আর এখানে 6,65,000 টাকা হচ্ছে আমাদের এখানে হলো ম্যাটেরিয়াল ইউজড। এই কথাটা আসবে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইউজড, মানে এতটুকু পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এরপরে দেখো ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার কত টাকা? ডাইরেক্ট লেবার হচ্ছে আমার 1,20,000 টাকা, 1,20,000 টাকা, ওকে। ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার যদি আমি যোগ করি তাহলে আমি পাবো এটা কি প্রাইম কস্ট, তাই না? প্রাইম কস্ট, প্রাইম কস্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রাইম কস্ট। তাহলে এখানে আমি যোগ করবো 0 0 0 5 6 7 8 আর 7, 7,85,000 টাকা হচ্ছে আমার প্রাইম কস্ট। এরপরে আসবে আমার ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার ম্যানুফ্যাকচারিং ওভার, দ্যাট মিনস ইনডাইরেক্ট লেবার এগুলো হলো ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে। তুমি উপরে ফ্যাক্টরি ওভারহেড লিখতেও পারো বা নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি লিখে দিচ্ছি ফ্যাক্টরি ওভারহেড, OH, ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে হচ্ছে তোমার ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, লেবার ইনডাইরেক্ট লেবার কত টাকা? ইনডাইরেক্ট লেবার এখানে আমার দেওয়া আছে 1 লাখ টাকা, 1 0 0 1 2 3, 1 লাখ টাকা। ইনডাইরেক্ট লেবারের পরে আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, MGF লিখি আমি, হ্যাঁ, এত কথা লেখার দরকার নাই। ম্যানুফ্যাকচারিং ওভারহেড MGF, MGF ম্যানুফ্যাকচারিং ওভারহেড, OH লিখলাম। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 5,30,000 টাকা, 5,30,000 টাকা। তাহলে এটা আমার হবে 5,30,000, 0 0 0 5 8 8 3 11 1 হাতে আমার 1 7 8 9 না সরি 5 6 7 7 গুণে 14, ঠিক আছে? 14,15,000, ঠিক আছে? 14,15,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ ম্যানুফ্যাকচার, কস্ট অফ, ঠিক আছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড,
ম্যানুফ্যাকচার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার না 14 লক্ষ এটা। এরপরে আসতেছে আমার ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস বা ওপেনিং ওয়ার্কিং প্রসেস, যেটাই বললাম বিগিনিংটা দিই। প্রথমে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস। বিগিনিং ওয়ার্কিং প্রসেস কত টাকা? বিগিনিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে আমার 1,60,000 টাকা, 1,60,000। 1,60,000 আমি যোগ করি, 14 আর 1 15 লক্ষ 60 70 75,000, 15,75,000, 15,75,000 বিগিনিং ওয়ার্কিং প্রসেস মাইনাস বিগিনিং ওয়ার্কিং প্রসেসের থেকে মাইনাস হবে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, হ্যাঁ, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 90,000, এটা হলো মাইনাস হবে। আমরা যদি মাইনাসগুলো এইভাবে মাইনাস চিহ্ন দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখানে আর মাইনাস নাই, এখানে হলো এটা মাইনাস, ঠিক আছে? না সরি, বিগিনিংটা না, আমি তো এখন ক্লোজিংটা দিব। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে আমার 90,000, 90,000, ঠিক আছে? 90,000, 90,000, 000, হ্যাঁ, 3টা 0, 000, 3টা 0, 5 9 আর 1 10, 10 7 1 14, মানে 14,75,000, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস করার পরে। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস করার পরে আমার এখানে আর কিছু আসবে না, আসবে ফিনিশড গুডস ইনভেন্টরি, ঠিক আছে? ফিনিশড গুডস ইনভেন্টরি, তাহলে হচ্ছে বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি যোগ হবে বিগিনিং এফজি ফিনিশড গুড ইনভেন্টরি, এফজি মানে ফিনিশড গুডস ইনভেন্টরি। বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি হচ্ছে আমার 2,40,000, 2,40,000, ঠিক আছে? একটু নিচে নেমে গেছে আর কি, এটা 0,0,0,5 5 আর এখানে 1, এখানে 1 4 5 6 6 আর 1 7 7 1, 1,70,000, সরি 17,15,000, এটা হচ্ছে আমার বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করার পরে। এখন ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আমি মাইনাস করব, মাইনাস একটু নিচে নামাই। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং না সরি ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি, ফিনিশড গুড ইনভেন্টরি, ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি হচ্ছে 1,90,000, ঠিক আছে? 1,90,000, ওকে? 1,90,000 যদি আমি মাইনাস করি তাহলে আসতেছে তোমার 0,0,0, 90 এর 5 আর হচ্ছে 5 9 10 11, 2 2 2 2 3 4 5 6 7 5 1 5 15, that means 15,25,000, এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? এটাকে আমি সিজিএস লিখি, কস্ট অফ গুডস সোল্ড। আমার এখানে আর জায়গা নাই, কস্ট অফ গুডস সোল্ড সিজিএস, ঠিক আছে? সিতে হচ্ছে কস্ট, জিতে হচ্ছে গুডস, এস এস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড 2,50,000 টাকা। আমি এখানে একটু আমাকে মুছতে হবে, আমার কিন্তু শিডিউলটা চলবে, হ্যাঁ? যেহেতু আমার এখানে ইয়ে নাই, কি বলে তোমার জায়গা নাই, এই কারণে আমাকে মুছতে হচ্ছে। এই শিডিউল অফ ভ্যাট চলবে, আমি সিজিএস লিখে এখানে নিয়ে আসি, পুরোটাই লিখি কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে? কস্ট অফ গুড সোল্ড টাকা কত? কস্ট অফ গুড সোল্ডের দেখো 15,25,000, 15,25,000, ঠিক আছে? কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ডের সাথে আমার সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ
এক্সপেন্স এর দুটো যোগ হবে। হ্যাঁ, সেলিং এক্সপেন্স যোগ হবে। সেলিং এক্সপেন্স আমার হচ্ছে 2 লাখ, সেলিং এক্সপেন্স হচ্ছে আমার টাকা 2 লাখ। হ্যাঁ, 0 0 1 2 3, তাহলে 15 16 17 লাখ আসবে। 17 লাখ 25,000, 70 লাখ 25,000 সেলিং এক্সপেন্স। এরপরে আসো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 2,60,000, 2,60,000, 2,60,000 0 0 0 5 6 7 8 7 8 9 1 19,85,000। ঠিক আছে, 19,85,000 টাকা। এটা হচ্ছে আমার কস্ট অফ সেলস। কস্ট বা মাঝখান থেকে লিখি কস্ট অফ সেলস। হচ্ছে আমার 19,85,000 টাকা। এরপরে আমাকে কি বলেছে, আমাকে সেলস বের করতে বলেছে। ঠিক আছে, কস্ট অফ সেল আমি বের করলাম। এরপরে আমাকে যেটা বের করতে বলেছে সেটা বলেছে আমাকে বলেছে দ্য কোম্পানি সেলস ইস প্রোডাক্ট বাই এয়ারিং 25% প্রফিট অন কস্ট। এই কস্টের উপর 25% প্রফিট। দ্যাট মিনস আমি এখন প্রফিট অ্যাড করব। কত পার্সেন্ট বলেছে? 19,85,000 এর উপরে প্রফিট হচ্ছে কস্ট, যেহেতু কস্টের উপর 25% বলেছে, এটার উপরে 25%। তাহলে সরাসরি আমি এখানে লিখে দিতে পারি টাকা কত টাকা? 19,85,000। 19,85,000 into 0.25, দ্যাট মিনস আসবে 4,96,200। ঠিক আছে, এটা হলো আমার প্রফিট। 4,96,000 250 এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে সেলস হচ্ছে আমার সরাসরি আমি লিখে ফেলতে পারি এইটা যোগ 19,85,000। 19,85,000 is equal to 24 লাখ টাকা হচ্ছে 24,81,250। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেলস। এখন কথা হচ্ছে, এই যে আমি সেলসটা বের করলাম, তাহলে আমার এই শিডিউল অফ ভ্যাট এটা কমপ্লিট। হ্যাঁ, তাহলে আমি এখানে এখন শিডিউল অফ ভ্যাটটা কমপ্লিট না, প্রফিট বের করলাম। এখন এই সেলস এর উপর আমি ভ্যাট বের করব। হ্যাঁ, এখানে ভ্যাট বের করব। ভ্যাট হচ্ছে 24,000, দ্যাট মিন্স সেলস এর উপর 15%, 24,81,250 at the rate 15%। যদি আমি ভ্যাট করি তাহলে দেখো আমার কত আসে ভ্যাটটা। তাহলে ভ্যাট আসে হলো আমার 24,81,250 into 0.15 যদি দেই, তাহলে আমার আসছে ভ্যাট হচ্ছে আমার কত টাকা? 372187.50। হ্যাঁ, 3,72,187.50। এটা হলো আমার ভ্যাট। এরপরে এটা আমার নাম্বার এ হচ্ছে প্রবলেম ইসের নাম্বার এ আমরা শেষ করলাম, প্রিপেয়ার দ্য শিডিউল অফ ভ্যাট। এখন আমরা বিতে যাব। বিটা খুব ছোট। বিটাকে কি বলেছে? ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ রেট ইজ, ভ্যাটের অ্যামাউন্টটা কত। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার সেলস ভ্যাট, আর পারচেজের উপর ভ্যাটটা আমার মাইনাস যাবে। সেলস ভ্যাট যেটা, এটা হচ্ছে আমার আউটপুট ভ্যাট, বা আমি এভাবে দিতে পারি আউটপুট ভ্যাট
অবলিক দিয়ে আমি দিতে পারি সেলস সেলস ভ্যাট, না ভ্যাট অন সেলস, সরি সেলস ভ্যাট তো হয় না, ভ্যাট অন আউটপুট ভ্যাট অথবা ভ্যাট অন সেলস, ভ্যাট অন সেলস, ভ্যাট অন সেলস কিন্তু আমি জানি, আমার কিন্তু এটা পার্ট এ শেষ, কিন্তু এই যে আমি দাগ কেটে দিলাম। এখন আমার হচ্ছে 3 টাকা লিখি, টাকা 372,187.50, ওকে। আর এখন আমার ইনপুট ভ্যাট খেয়াল করো, ইনপুট ভ্যাট হচ্ছে আমার পারচেজের উপর যে ভ্যাটটা, ইনপুট ভ্যাট অথবা ভ্যাট অন পারচেজ, ভ্যাট অন পারচেজ, পারচেজের উপর আমি আগেই বলেছি পারচেজের উপর কি ভ্যাটটা আগে আমার দিয়ে ফেলেছি, দ্যাট মিনস আমার এই সিস্টেমে আসবে। আমার এখানে পারচেজ কত ছিল, 6,35,000 টাকা। তাহলে আমি যদি এভাবে দেই 6,35,000, 6,35,000 টাকা, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 15 ডিভাইডেড বাই 115, হ্যাঁ ডিভাইডেড বাই 115, এটা দিয়ে আমি ভ্যাটটা দেখি কত আসছে আমার, 6,35,000, 6,35,000 ইন্টু 15 ডিভাইডেড বাই 115 ইজ ইকুয়াল টু আমার আসবে 82826, আমার আসবে 82826/09, ওকে। তাহলে এখানে দেখো এখানে কত আসতেছে, এখানে 9,1,1,4,41, আর এখানে আসতেছে 37,2,372,187 মাইনাস 82,826, দ্যাট মিনস এখানে আসবে 289,361, এটা হচ্ছে আমার ভ্যাট পেয়াবল, ভ্যাট পেয়াবল, দ্যাট মিনস এই পরিমাণ ভ্যাট গভর্নমেন্টকে আমার দিতে হবে। আমি সেলসের উপরে ভ্যাট পেয়েছি, আউটপুট ভ্যাট আমি পেয়েছি হচ্ছে 3,72,187.5, আর ইনপুট ভ্যাট দ্যাট মিনস পারচেজের উপর আমি ভ্যাট প্রদান করেছি, সেটা হচ্ছে 82,226.09, এই ছিল আমার তাহলে এই আউটপুট ভ্যাট এবং ইনপুট ভ্যাট যদি আমি মাইনাস করি তাহলে আমি রেস্ট অফটা হচ্ছে আমার ভ্যাট পেয়াবল, দ্যাট মিনস গভর্নমেন্টের কোষাগারে আমাকে যেই ভ্যাটটা দিতে হবে, হ্যাঁ ট্রেজারি চালানের মাধ্যমে, সেই ভ্যাটটার পরিমাণ হচ্ছে 2,89,361। এই ছিল আমাদের ভ্যাটের বিষয় অঙ্ক। আমরা নেক্সট ক্লাসে দেখব, আরও কিছু থিওরি করার চেষ্টা করবো, ইনশাল্লাহ এর মধ্যে আমার টেকনিক্যাল সমস্যাটা শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর আমরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।